মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথায় ত্রয়োদশাধিকশতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম বৃন্দাবনের গোপবৃদ্ধরা বিশ্বাস করতে পারছে না যে কৃষ্ণের মতো এক মানুষ তাদের মতো সাধারণ ঘরে জন্মাতে পারেন। তারা বলছে, তুমি গোপরাজ নন্দের পুত্র হতেই পারো না, তুমি নিশ্চয়ই কোনো দেবতা। তোমার পক্ষে গরু চড়িয়ে গরু রক্ষণাবেক্ষণ করে গাই দুইয়ে বেড়ানো নিতান্তই গর্হিত কাজ। তোমার মতো বিরাট মানুষের আমাদের মতো ঘরে জন্ম নেওয়াটাই নিতান্ত অন্যায়। আসলে কৃষ্ণের মতো এক বিরাট ব্যক্তিত্ব যে সাধারণ গয়লার ঘরে জন্মাতে পারেন না, এই বিষয়টা এখন ব্রজবাসীদের হৃদয় আন্দোলিত করছে। অন্যদিকে এতকাল একত্র সহবাসের ফলে কৃষ্ণের প্রতি প্রত্যেক ব্রজবাসীর যে সহজ সম্বন্ধ করে উঠেছে, সে সম্বন্ধ তারা ভাঙতে চায় না। তারা বলে, তুমি দেবতা, দানব, যক্ষ, গন্ধর্ব যাই হও না কেন, তুমি আমাদের আত্মীয় বন্ধু হয়ে জন্মেছ। আমাদের উপকার সাধন করার জন্য তুমি আমাদের নমস্কার গ্রহণ করো, কিন্তু সবার উপরে তুমি আমাদের আত্মীয় বন্ধু বটে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, ঐতিহাসিক দৃষ্টিতে গোপবৃদ্ধদের মন্তব্যগুলি এই জন্য গুরুত্বপূর্ণ যে কৃষ্ণ তাঁর আইডেন্টিটি আর লুকিয়ে রাখতে পারছেন না। গোপজনেরা আর তাঁকে নন্দরাজার পুত্র বলে মেনে নিতে পারছে না। মনে রাখা দরকার, একের পুত্র যদি জন্ম থেকে অন্যে পালন করে, তবে স্বাভাবিকভাবেই সেই পুত্রের পরিচয় গোপন রাখা কঠিন। তার উপরে বসুদেব মথুরা নগরে এক অতি গণ্যমান্য ব্যক্তি। কৃষ্ণ যে বসুদেবের পুত্র সে কথা মথুরার অত্যাচারী রাজা কংস ভালো করেই জানেন, এবং কৃষ্ণকে হত্যা করার জন্য তিনি নানা চক্রান্ত এর মধ্যে করেছেন। তাঁর চক্রান্তগুলি ব্যর্থ হলেও মানতেই হবে যে কৃষ্ণের পরিচয় এখন আর অজ্ঞাত নেই। কাজেই এমন হতেই পারে যে ব্রজবাসীরা কৃষ্ণকে বসুদেবের পুত্র বলেই জেনে গেছে, কিন্তু কৃষ্ণের প্রভাব প্রতিপত্তি এবং নীতি নিপুণতা এতটাই উচ্চ স্তরের যে কৃষ্ণকে এখন মানুষ বসুদেবের পুত্র বলতেও ব্রজবাসীরা নারাজ। তারা এখন তাকে দেবতার মর্যাদায় দেখে। বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে বসুদেবের পুত্র বলে জেনে গেলেও নীতি নিপুণ কৃষ্ণ কিন্তু এখনই তাঁর প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি। সকলের মর্যাদাময় প্রতিবচন শুনে তিনি সলজ্জে হেসে জবাব দিলেন, আপনারা আমাকে যেমন ভয়ঙ্কর পরাক্রমশালী বলে ভাবছেন, সেই পরাক্রমশালিতার কথাটুকু মনে রেখে আপনারা আমাকে দূরে সরিয়ে রাখবেন না। আমি আপনাদের স্বজাতির মানুষ, আমি আপনাদের আত্মীয় বন্ধু। কৃষ্ণ জানেন তাঁর সামনে এখন অনেক কাজ, তাতে বিপদও কিছু কম নয়। মথুরার রাজা কংস তাঁর অত্যাচার চালিয়ে যাচ্ছেন মগধ রাজেশ্বর জরাসন্ধের প্ররোচনায়। জরাসন্ধের মতো অমন ক্ষমতাশালী ব্যক্তি তখন ভূভারতে নেই। মথুরা রাজ কংস সেই জরাসন্ধের জামাই। জরাসন্ধের শক্তিতে শক্তিমান হয়ে সমগ্র উত্তর পশ্চিম ভারতকে তিনি পূর্ব ভারতের অধীশ্বর জরাসন্ধের কাছে আনত রাখার কাজ করছেন মথুরায় বসে। যদুবংশের যে সমস্ত শাখা প্রশাখা, যাদব, বৃষ্ণি, অন্ধক, ভোজ, কুকুর ইত্যাদি বংশের বৃদ্ধ পুরুষেরা এখন কংসের ভয়ে গর্তে লুকিয়ে আছেন। যাঁরা বা কংসের মন্ত্রিসভায় কাজ করছেন, তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরাও তা করছেন কংসের ভয়েই, শতপ্রণোদিত হয়ে নয়। এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতিতে এখনো কৃষ্ণের সময় হয়নি আত্মপরিচয় সম্পূর্ণ প্রকাশ করার। এদিকে বৃন্দাবনের গোপবৃদ্ধরাও জেনে গেছেন যে তাঁদের অতি পরিচিত এবং তাঁদেরই প্রেমাধীন কৃষ্ণ তাঁদের কেউ নন। ব্রজবাসীদের এই অতি মর্যাদাময় ব্যবহার কৃষ্ণ এখন চাপা দিতে চাইছেন নিজের কারণে, এবং তা রাজনৈতিক কারণেই বটে। তিনি ব্রজবাসীদের বুঝিয়ে বললেন, আমার বিষয়ে আসল সত্য কথাগুলি যদি সত্যিই আপনাদের জানতে হয়, তবে আরও কিছুকাল অপেক্ষা করুন। সময় আসলে আমার পরিচয়, আমার সমস্ত তথ্য আপনারা শুনতে পাবেন, এবং বাস্তবে আমি লোকটা কেমন তাও জানতে পারবেন। কৃষ্ণ এবার সপ্রণয়ে গোপজনের সঙ্গে আপন আত্মীয়তা প্রতিষ্ঠা করে বললেন, যদি এই বালক কৃষ্ণ আপনাদের কাছে সত্যি আদরের পরিজন হয়, তবে আমার বিশেষ পরিচয় জেনে আপনাদের লাভ কি? তার দরকারটাই বা কি আছে? বরঞ্চ এই বিষয়ে আপনারা যতটা চুপ করে থাকবেন, ততটাই আমাকে অনুগ্রহ করা হবে বলে জানবেন। কৃষ্ণের কথা শুনে ব্রজবাসীরা বুঝলেন যে তাঁরা অতি উৎসাহের বশে এবং অতি কৃতজ্ঞতা বোধে হয়তো কৃষ্ণের একটু ক্ষতিই করে ফেলেছেন। অতএব আর একটাও কথা না বাড়িয়ে সরল গোপবৃদ্ধরা সকলে সলজ্জে চোখ চেপে
যেন কৃষ্ণকে তারা দেখেনি। এইভাবে চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে যে যেখান থেকে এসেছিলেন চলে গেলেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। বৃন্দাবনের গোপালক ব্রজবাসীরা যেহেতু কৃষ্ণের আসল পরিচয় প্রায় বুঝেই ফেলেছে এবং কৃষ্ণ যেহেতু তাদের কাছে আত্মপরিচয় লুকিয়ে রাখতে চাইছেন, তখন এই নিরিখে 2-4 কথা জেনে নেওয়া দরকার। প্রশ্ন হলো, মথুরাবাসী কৃষ্ণপিতা বসুদেব, যিনি নিঃসন্দেহে ক্ষত্রিয় কুলপতি বলে পরিচিত, তার সঙ্গে ওই গয়লা মোড়ল নন্দরাজার এত ভাব কিসের? তৎকালীন দিনের বর্ণ ব্যবস্থায় উচ্চাবচ মর্যাদার কথা মাথায় রেখে একবার ভাবুন তো, যে অভিজাত যদুবংশীয় পুরুষ বসুদেবের সঙ্গে তথাকথিত নীচ আভির জাতীয় নন্দরাজের এত মাখামাখি কেমন করে সম্ভব? এতটাই মাখামাখি যে বসুদেব তাঁর পৌরবী গৃহিণী রোহিণীকে নন্দগোপের বাড়িতে রেখে দিয়েছেন নিরাপদ আশ্রয়ের জন্য। কেন? যদু বৃষ্ণীদের বিরাট সংঘ পরিবারে আর কি কোনো অভিজাত মানুষ ছিলেন না যার ঘরে বসুদেব তাঁর স্ত্রীকে গচ্ছিত রাখতে পারতেন কংসের হাত থেকে বাঁচাবার জন্য? শুধু স্ত্রীকে রেখে আসাই নয়, সেই নন্দঘোষের ঘরে বসুদেবের বড় ছেলে বলরাম জন্মেছেন এবং তাঁরই ঘরে তিনি মানুষ হচ্ছেন। কৃষ্ণকেও মানুষ করার জন্য বসুদেব সেই নন্দঘোষকেই বেছে নিলেন। উচ্চ নিচ জাতির এই প্রায় অসম্ভব মাখামাখি থেকে আমাদের মতো সাধারণ জনের মনে সন্দেহ জাগে যে ব্যাপারটা কি। এই বিষয়ে সম্ভাব্য কথাগুলি এখনই বলে নেওয়া ভালো। প্রথম কথা, বৃন্দাবনের নন্দঘোষ গো পালন করে জীবিকা নির্বাহ করলেও তাঁর অবস্থা ভালো ছিল এবং তিনি ছোটখাটো সামন্ত রাজা বলেই তাঁর একটা মর্যাদাও ছিল। অত্যাচারী কংসকে তিনি রাজকর দিতেন এবং তা দেবার জন্য তাকে মথুরায় আসতে হতো। অর্থাৎ বৃন্দাবন কংসের করদ রাজ্যের একটি, অথবা রাজ্য না বলে বলা যায় বৃন্দাবন নামক গ্রামটি কংসের অধীনেই ছিল এবং ব্রজবাসীরা কংসের করদ প্রজা। এখন দেখতে হবে তথাকথিত নীচ কুলের আভির ঘোষদের সঙ্গে মথুরাবাসী অভিজাত বসুদেবের এত মাখামাখি কেন? নৃসিংহপ্রসাদ ভাদুরী আমাদের লক্ষ্য করতে বলেছেন যে হরিবংশ, ব্রহ্মপুরাণ এবং আর 2-1টি প্রাচীন পুরাণে যখন বসুদেবের বংশপ্রণালী বলা হচ্ছে, সেখানে অত্যন্ত অপ্রাসঙ্গিকভাবে এবং অত্যন্ত আকস্মিকভাবে এক গর্গবংশীয় পুরুষের নাম উল্লেখ করা হচ্ছে। এই উল্লেখের প্রসঙ্গটা এইরকম। গর্গবংশীয় পুরুষটির নাম করার আগে পর্যন্ত হরিবংশ ঠাকুর বসুদেবের অন্যান্য স্ত্রীর গর্ভজাত পুত্রদের নাম বলছিলেন। বলা হয়েছে বসুদেবের অন্য এক স্ত্রী বৃকদেবীর গর্ভে মহাত্মা অনাবহকে প্রসব করলেন। ঠিক এই শ্লোকের পরে অত্যন্ত অপ্রাসঙ্গিকভাবে বলা হলো ত্রিগর্ত দেশের রাজার এক কন্যা ছিল, তার স্বামী হলেন গর্গবংশীয় শৈশিরায়ন। এই শ্লোকের পরে হরিবংশে গর্গবংশীয় শৈশিরায়নের বংশবর্ণনা আছে। এখন প্রশ্ন হলো, পৌরাণিক কথক ঠাকুরেরা বসুদেবের বংশ পরম্পরা বলতে বলতে হঠাৎ ক্রম গুলিয়ে এক গর্গবংশীয় ব্যক্তির নাম কেন করতে যাবেন? মনে হয় বসুদেবের সঙ্গে এই গর্গগোত্রীয় শৈশিরায়নের কোনো রক্তের সম্বন্ধ নেই, কিন্তু একথা সকলেই জানেন যে গর্গ ছিলেন যাদবদের কুলপুরোহিত। এমন পাঁচালিতেও শোনা যায় কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, অর্থাৎ কৃষ্ণের নামকরণও করেছেন এই গর্গ। তো এই গর্গ মানুষটিকে পুরাণগুলিতে এক গর্গের কথা পাওয়া যায় যিনি পাণ্ডব কৌরবদের অতি পূর্ব পিতামহ পুরু ভরতের বংশে জন্মেছিলেন। মনে করে দেখুন, সেই যে মহারাজ ভরত তাঁর কোনো পুত্রকেই রাজ্য দিলেন না, শেষ পর্যন্ত ব্রাহ্মণ ভরদ্বাজের পুত্র বিতথ ভরদ্বাজকে দিয়ে ভরত বংশের ধারা চলল। বিষ্ণু পুরাণ জানাচ্ছে এই বিতথের নাতিদের মধ্যে একজন ছিলেন গর্গ। রাজধর্মে তার মন ছিল না, অতএব তিনি ব্রাহ্মণ হয়ে যান। তার পুত্রেরাও সব ব্রাহ্মণ। ক্ষত্রিয়ের ঘরে জন্মে ব্রাহ্মণের বৃত্তি গ্রহণ করেন বলে পৌরাণিকেরা তাদের ক্ষত্রিয় বামুন বলতো। এখন সম্ভবত ওই ক্ষত্রিয় বামুন গর্গদের বংশের কোনো একজন যাদবদের কুলপুরোহিত হয়েছেন পরবর্তীকালে। যাদবদের মধ্যে থাকতে থাকতে এবং তাদের পৌরোহিত্য করতে করতে
তাদের কাছের মানুষ হয়ে যান গার্গরা এবং তাদের মধ্যে বিয়ে হতে পারে। তো ওই গার্গ শৈশিরায়নের কাহিনীতে এক গোপ রমণীর সঙ্গে তার মিলন এবং এক শিশুপুত্রের জন্মের কথা বলা আছে। এই শিশুর নাম হবে কালযবন এবং পরবর্তীকালে কৃষ্ণের সঙ্গে তার ঝগড়াঝাটির কথাও আসবে। সে যাই হোক না কেন, মহাত্মা গার্গ শৈশিরায়ন সে তিনি ভরতবংশীয় ক্ষত্রিয় ব্রাহ্মণই হন অথবা যাদবদের কুলপুরোহিতই হন, তিনি যে মথুরাবাসী এবং যদু বৃষ্ণি সঙ্গে এক অভিজাত মান্য পুরুষ তাতে সন্দেহ নেই। সেই তিনি এক গোপকন্যার সঙ্গে রমণ করে এক পুত্রের পিতা হলেন। এতে অনুমান হয় গোপালক বা গোপালিকারা যাদব বৃষ্ণিদের নিকটজন ছিলেন। গোপালক আভির জাতির সঙ্গে দহরম মহরম ছিল বলেই যেমন একটি গোপ কন্যার সঙ্গে শৈশিরায়নের মিলন হলো, তেমনি গোপালক নন্দরাজার ঘরে যাদব বসুদেবের পুত্র কৃষ্ণের পালন পোষণও কিছু আশ্চর্য নয়। এই দুই জাতির মধ্যে গভীর সম্পর্ক থাকার জন্যই যদুবংশীয় অভিজাত পুরুষ বসুদেব তাঁর পরম বন্ধু গোপালক নন্দর হাতে তাঁর শিশুপুত্রের ভার ন্যস্ত করে নিঃসংকোচে বলতে পারেন, দেখো বন্ধু, রৌহিণী ও বলরাম আমার বড় ছেলে আর কৃষ্ণ হলো তোমার ছোট ছেলে, তুমি এই দুজনকে রক্ষা করো। বলরামের মা বসুদেব পত্নী রোহিণী গর্ভবতী অবস্থাতেই ব্রজে এসেছিলেন, আর বসুদেবের আরেক পুত্র রাতের অন্ধকারে চুপিসারে ন্যস্ত হলেন নন্দরাজার ঘরে। সহজ সরল ব্রজবাসীদের মধ্যে এই ঘটনা নিয়ে কোনো কৌতূহল ছিল না, কিংবা কোনো কথাবার্তাই হতো না কখনো? নিশ্চয়ই হতো, কারণ ব্রজবাসীদের চোখে এই দুটি ছেলের আলাদা মানমর্যাদা ছিল। সেই কারণে গোবর্ধন পাহাড়ে আশ্রয় পাওয়ার পর, ইন্দ্রযজ্ঞ স্তব্ধ হয়ে যাবার পর সহজ সরল ব্রজবাসীরা কৃষ্ণকে সহজভাবেই বলতে পেরেছিল, আজ তোমাকে তোমার পরিচয় বলতেই হবে কেমন করে বসুদেব তোমার পিতা হলেন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার 14th পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।